নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের যে সরকার কেন্দ্রে তার 9 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আমাদের আজকের ব্যবসায়ীদের সঙ্গে যে মত বিনিময় সভা, এই সভায় আমাদের এই জেলার সম্মানিত সভানেত্রী আমাদের মনিরা দেবনাথ মহোদয়া একটু আগে যিনি আলোচনা করে গেলেন, অ্যাডভোকেট পানিসাগরের তিনি বিধায়ক বিনয় ভূষণ দাস মহোদয়, মঞ্চে আমাদের এই জেলা পরিষদের সভাধিপতি বৌদ্ধ দাস মহোদয়, মঞ্চে আমাদের পার্শ্ববর্তী যে জেলা ঊনকোটি জেলার আমাদের যিনি পার্টির সভাপতি পবিত্র চন্দ্র দেবনাথ মহোদয়, মঞ্চে আরো আছেন আমাদের এসসি মোর্চার যিনি রাজ্য সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন আমাদের টুটন দাস মহোদয়, মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রদ্যোৎ সরকার মহোদয় যিনি এই পৌরসভা এলাকার দায়িত্ব সামলাচ্ছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সমরজিৎ দেবনাথ মহোদয় যিনি ট্রেড সেলের কনভেনার হিসেবে কাজ করছেন। একদম শুরুতে যিনি আলোচনা করেছেন উমিয়াংশু শর্মা মহোদয়, তিনি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন এবং আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনের যে বিভিন্ন এলাকা বিধানসভা, আমি জানি না কয়টা জেলা থেকে লোক এসছেন, একটু পরে আমরা যাচাই করব। তো বিভিন্ন জেলা থেকে আগত, বিভিন্ন মন্ডল থেকে আগত আপনারা যারা ব্যবসায়ীর সঙ্গে যুক্ত, তার বাইরেও যারা বিভিন্ন যারা হলে উপস্থিত, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। শুরু কি দিয়ে করি সেটা নিয়ে আমি ভাবছিলাম। আলোচনা এত বৃহৎ, যদি আমি সবটা আলোচনা করতে যাই তাহলে মিনিমাম আমাকে 1 ঘন্টা আলোচনা করতে হবে। আমরা আলোচনা আয়োজন করেছি মাননীয় প্রধানমন্ত্রী এই 9 বছর আমাদের দেশের জন্য কি কাজ করেছেন সেটা নিয়ে আলোচনা যেমন এখানে আসা উচিত এবং যারা ব্যবসায়ীর সঙ্গে যুক্ত তাদের জন্য আমাদের সরকারের কি পলিসি, কি কাজ করেছেন, আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা কি, এবং আপনাদের মতামত সেখানে আগামীতে যে বাজেট হবে সেখানে আপনাদের বিষয়গুলি চিন্তা করা দরকার। এই সমস্ত বিষয় মত বিনিময় এরকম একটা অনুষ্ঠানের জন্য আমাদের পার্টির তরফ থেকে আমরা এই আয়োজন করছি। তো এখানে লেখা আছে পরিষ্কার, আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই উপরে সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ। আমরা অনেক সময় ব্যক্তি হিসাবে আমরা চিন্তা করি, সাধারণ যখন পার্টিতে যোগদান করি, আমি একবার যদি মন্ত্রী হতে পারি তাহলে ক্ষমতার ব্যবহার করে দেখাবো। অর্থাৎ আমরা এই ক্ষমতাকে ইতিবাচক অর্থে ব্যবহার করতে পারি, নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েও আমরা কিন্তু চিন্তা করতে পারি। ক্ষমতার ব্যবহার, অপব্যবহার, এই দুটো শব্দই আমরা ব্যবহার করতে পারি। যখন সঠিক কাজে আমরা ব্যবহার করি সেটা হবে ক্ষমতার ব্যবহার, সঠিক জায়গায় ব্যবহার। আর যখন অপব্যবহার হবে তখন নেগেটিভ অর্থে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সবসময়, আমরা যারা মেম্বার অফ পার্লামেন্ট, আমাদেরকে ডেকে বিভিন্ন সময় তিনি যে পরামর্শ দেন সেখানে তিনি বারবার এই কথাগুলি বলেছেন দেখো আমরা একটা সুযোগ পেয়েছি মানুষের সেবা করার, এটাকে আমাদের সেবা হিসেবে নিতে হবে। এই যে এমপি হলাম, আমরা প্রধানমন্ত্রী
কেউ মন্ত্রী হলো, এটাকে ব্যক্তি সুযোগ হিসেবে না নেওয়া। আমি মন্ত্রী হলাম, আমি এইভাবে খাবো, ঘুমাবো, ঘুরবো, এটাকে ওইভাবে না নিয়ে সমাজের জন্য, দেশের জন্য সেবা হিসেবে কাজ করার মানসিকতা নিয়ে যেন আমরা কাজ করি। তার জন্য ওনার যে 9 বছরের যে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার যে সুযোগটাকে তিনি সেবা হিসেবে ব্যবহার করেছেন। সুশাসন, তাহলে এর আগে কি ছিল? নিশ্চয়ই ওইটাকে আমরা সুশাসন বলতে পারি না। আমরা যদি একটু ইতিহাসে ফিরে যাই, আমার থেকে বয়সে অনেকে আপনারা বড়, রাজনীতি আমি এখন নতুন, কিন্তু স্কুল এবং কলেজ জীবনে আমি যখন ছিলাম তখন আমি দেখেছি মন্ত্রী অফিসারকে বাদ দিন কোন এক প্রধানমন্ত্রী আমাদের ইতিহাসে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে প্রধানমন্ত্রী জেলে গেছে। তো যেখানে প্রধানমন্ত্রী জেলে যায় সেই শাসনকে আমরা সুশাসন বলতে পারি না। কয়লা কেলেঙ্কারি থেকে গো খাদ্য কেলেঙ্কারি, মানে গরুকে খাওয়ানোর জন্য কোন কেলেঙ্কারি বাদ? কোন কেলেঙ্কারি বাদ যায়নি। 2G 3G, শুধু GG। আর এখন এই জিটাকে আমরা সম্মান অর্থে ব্যবহার করি, সেই সময় খারাপ অর্থে। 2G স্পেকট্রাম কেলেঙ্কারি মানে এটা খারাপ। আর এখন নরেন্দ্র মোদীজি, অমুকজি, জি শব্দ এখন ব্যবহার হচ্ছে সম্মান অর্থে। তো আমরা সুশাসন, আর একটা শব্দ গরিব কল্যাণ। ওনার প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার সমস্ত চিন্তাধারার মানে মূল যে আকর্ষণ বা চিন্তাধারার যে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে গরিব কেন্দ্রিক। এই গরিবের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী যেমন আছেন, বড় বড় ব্যবসায়ীর কথা আছে। তো তার জন্য আমরা এই 3টা শব্দকে এখানে আমরা আমাদের যে ফ্ল্যাক্সের যে বোর্ড হিসেবে আমরা করেছি, বিভিন্ন ইয়েতে আমরা এই 3টা শব্দ ব্যবহার করেছি। আমি একটু যদি ব্যাখ্যা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আর তার আগে আমি শুরুতে একটা কথা বলিনি, বিনয় বসুন্ধরা ভালো একটা কথা বলেছেন, গৌতম দা, যে এখানে উপস্থিত কিন্তু সবাই বিজেপিকে সমর্থন করেন এমন আমরা ভাবি না। আমরা দেখছি কাজে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত। এখানে উপস্থিত আমাদের মধ্যে অনেকে বিজেপিও হতে পারে, ডানপন্থী, বামপন্থী আর মধ্যপন্থী যদি থাকে, সব পন্থীকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা। আমরা শুধু আপনাদের সঙ্গে মতামত বিনিময় করতে চাই। যেহেতু দেশ চালানো একার পক্ষে সম্ভব না। নরেন্দ্র মোদী আজকে যে বিশ্বের সব থেকে জনপ্রিয় ক্ষমতাবান যদি প্রধানমন্ত্রী হয়, তার পেছনে আমরা সবাই আছি। কারণ মেইডে 303 জন লোকসভা এমপি ওনার সঙ্গে, আর প্রত্যেক এমপির সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসী আছে বলে আজকে দুনিয়াতে যেখানে যায়, কোন দেশের রাষ্ট্রপ্রধানও আমাদের মোদীজির পা ছুটে চেষ্টা করে, পা ধরে নমস্কার করার জন্য আমরা দেখেছি কয়েকদিন আগে। এটাকে আমরা 2টা অর্থে ব্যবহার করতে পারি, বলতে পারি। ভারত কি এত ক্ষমতাবান হয়ে গেল যে মোদীর পা ছুটে বাধ্য হলো কোনো দেশের প্রধানমন্ত্রী? অথবা হ্যাঁ, মোদীজি একটা জায়গায় মানে সফল, আমাদের মাননীয় সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে তিনি সক্ষম হয়েছে। হয় ক্ষমতাবান হয়ে গেছি আমরা, বা এমন একটা জায়গায় আমরা চলে গেছি যে আমাদের রাষ্ট্রপ্রধানকে বা আমাদের প্রধানমন্ত্রীকে পা স্পর্শ করে অন্যরা সম্মান জানায়, অথবা ভারতীয় সংস্কৃতি, আমাদের যে সংস্কৃতি, এটা বিশ্বের মন জয় করেছে। এটাও আমার প্রধানমন্ত্রী। তো তার জন্য আমাদের কথা হচ্ছে যে আমরা অনেক সময় বিরোধীদের আলোচনা শুনি, পক্ষে বিপক্ষে আলোচনা হয়, যে ব্যবসায়ীর সঙ্গে যারা যুক্ত তাদের মতামত দেওয়া হয় না, তাদের কথা শোনার লোক নেই। তো তার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম, যেহেতু 9 বছর পূর্তি উপলক্ষে আমরা সমস্ত ধর্মের মানুষের বিভিন্ন শ্রেণীর লোককে নিয়ে আমরা মত বিনিময় করছি, তাহলে কেন ব্যবসায়ী যারা বিভিন্ন মাসের অ্যাসোসিয়েশন, বিভিন্ন অ্যাসোসিয়েশন যারা যুক্ত, তাদেরকে কেন আমরা বাদ করবো? তার জন্য আমাদের আলোচনা শেষে আপনাদের মতামত আমরা নেব, আপনারা মতামত দেবেন, চেষ্টা করবো আমরা আপনাদের কথাগুলি মনে রেখে ঠিক জায়গায় প্রশ্ন, ঠিক জায়গায় আলোচনা করার।
তো অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা আপনাদের মতামত নেব। আপনারা কেউ যদি ভালো সাজেশন দিতে চান, পরামর্শ দিতে চান, আইন কানুনের বেলায় এই জায়গায় আপনাদের অসুবিধা আছে, এটাকে পরিবর্তন করা দরকার, আগামী বাজেটে কোন বিষয়কে তুলে ধরা দরকার, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে, কারণ আমি জানি বাজেটের আগে তার একটা কিন্তু প্রসেস শুরু হয়ে যায়। মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বিভিন্ন বিজনেস মানে হয় আলোচনা, পুরো দেশের জন্য একটা মহল থেকে শিল্প বাণিজ্য ব্যবসা বাণিজ্যের জন্য কি করা দরকার সরকার আলোচনা চালানোর পরে আমাদের বাজেট করা হয়। তো আমি সমালোচনায় বেশি না গিয়ে আমি এখন মূল যে বিষয় 9 বছর পূর্তি উপলক্ষে, যেহেতু আমরা এই ত্রিপুরা রাজ্যের, আপনারাও বিনিয়োগের কথায় অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু, আপনাদের মাধ্যমে সমস্ত কিছু হয়, আপনারা সেতু হিসেবে কাজ করছেন, সাধারণ মানুষ এবং সরকারের মধ্যে সেতু বন্ধনের কাজ আপনারা করছেন। আমরা যদি দেখি আজকে ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা, যদিও সমালোচকরা বলেন অনেক কিছু, কিন্তু বিশ্বে এখন ৫ম নম্বরে উঠে আসা, তার আগে 12 নম্বরে ছিল 2014 আগে। আমরা যদি একদম ব্রিজ তালিকা করি, উন্নত দেশ বা দুবেলা খেতে পারে এরকম দেশের তালিকা যদি আমরা করি, গরিবী তার যে বিভিন্ন হিসাব অনুসারে 2014 সালে আমরা 12-13 নম্বরে ছিলাম, তার আগে আরো পেছনে ছিল। মাত্র 9 বছরে সেই 12 নম্বর থেকে 5 নম্বরে উঠে আসা, নিশ্চয়ই আমাদের ভারতবর্ষের অর্থনীতি ভালো চলছে বলে এটা সম্ভব হয়েছে। সেখানে আপনারা আছেন, কেন অর্থনীতি এত ভালো হলো? অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে যে সমস্ত উদ্যোগ নীতি নির্ধারণ করা দরকার, পলিসি নেওয়া দরকার, পরিবেশ তৈরি করা দরকার, সেই সবটাই করেছেন আমাদের নরেন্দ্র মোদী, ওনার নেতৃত্বে সরকার। এক সময় আমরা স্বর্ণ বন্ধক দিয়ে দেশ চালিয়েছি, সেই সময় বিদেশিদের দৃষ্টিভঙ্গিতে বিচারে আমাদের সম্মান কোন জায়গায় ছিল আমরা জানি। আর আজকে তার জন্য প্রধানমন্ত্রী পায়ে ধরে নমস্কার করছেন বিদেশিরাও, প্রধান রাষ্ট্রপ্রধান। এই যে 5 নম্বরে উঠে আসে, আগামী দিনে আমাদের চেষ্টা চলছে 3 নম্বরে চলে আসা। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, উনি একটা সময় স্বপ্ন দেখেছিলেন বিশ্বের শ্রেষ্ঠ আসন যেন ভারত নিতে পারে। আমাদের দেশের সরকার, প্রধানমন্ত্রী সেই রাস্তায় চলছে। আমরা দেখেছি কোভিড-19 যেটা হয়েছিল মহামারী, পুরো বিশ্বে সমস্ত উন্নত রাষ্ট্র হোক আর আমাদের মতো উন্নয়নশীল রাষ্ট্র হোক, অর্থনীতি ভেঙে পড়েছিল, স্তব্ধ হয়ে গেছিল সবকিছু। সেই সময় আমাদের জিডিপি যেটা গ্রোথ রেট, অনেকে জিরো, এরকম মানে 3-এর নিচে, 2-এর নিচে, একেবারে জিরো অবস্থায় চলে যাচ্ছে। অর্থনীতিবিদরা আমরা সবাই চিন্তিত যে ভারতবর্ষ হয়তো বা কোনোদিন আর উঠতে পারবে না। কিন্তু আমরা দেখেছি ওই সময়ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি ঠিক দিশায় দেশকে চালিয়েছেন। না হলে শ্রীলঙ্কায় যদি 1 কেজি চালের দাম 300 টাকা হয়, ভারতবর্ষে কেন এখন 30 টাকার মধ্যে আমরা রাখতে সক্ষম হয়? পাকিস্তানের তেলের দাম যদি 500 টাকা 300 টাকা হয়, আমার দেশে কেন এখন 101 টাকা 2 টাকা 5 টাকার মধ্যে রাখতে সক্ষম হয়? আর পার্লামেন্ট নির্মাণ, নতুন ভবন থেকে শুরু করে রেলের রাস্তা, জাতীয় সড়কের কাজ বা সমুদ্র পথের কাজ, ওয়াটারওয়েজ নদী পথের কাজ, সর্বোচ্চ এয়ারপোর্ট বানানোর কাজ, সর্বোচ্চ রেলওয়ে বানানোর কাজ, বিশ্বের মধ্যে সর্বোচ্চ স্থানগুলোকে ভারতবর্ষ নিয়ে নিয়েছে। সর্বোচ্চ মানে হচ্ছে রেল স্টেশন বানানোর একটা ক্রেডিট আমাদের ইন্ডিয়া। বুলেট ট্রেন চালানোর স্বপ্ন আমাদের এটা সাকার হচ্ছে। রেলের বগি আমদানি করতাম আমরা, এখন আমরা এক্সপোর্ট করার চিন্তা করছি। এই যে অর্থনীতিতে অনুকূল পরিবেশ তৈরি করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সব জায়গায় নেতৃত্ব দিয়েছে। তার জন্য ওনার যে 9 বছর পূর্তি উপলক্ষে এইগুলি আমি এই জন্য বললাম যে আমরা যারা ভারতীয়, আমরা সমালোচনা করি ঠিক, কিন্তু ভালো কাজগুলিকেও একটু আমাদের
জেনে নেওয়া এবং আগামীতে আরো কিভাবে ভালো করা যায় গঠনমূলক সমালোচনা আমাদের দরকার, শুধু সমালোচনার জন্য সমালোচনা না। আমরা দেখেছি সেবা, এই সেবা শব্দকে যদি আমি ব্যাখ্যা করতে চাই, আমরা দেখেছি এক সময় আমাদের অনেক মন্ত্রীরা তাজ হোটেলে কয়েক বছর মন্ত্রী হিসেবে তাজ হোটেলে থেকে মন্ত্রী হিসেবে কাজ করেছিলেন, কোটি কোটি টাকা অপচয় হয়েছে। দেশের নিয়ম কানুন অনেক কিছু সেই সময় এমন একটা জায়গায় গিয়েছিল, মানুষ রাষ্ট্রের প্রতি সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। এখন মনে হচ্ছে যে আমরা এমন একজন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশ চলছে, আমরা আছি যে আমরা বিদেশে গিয়েও এখন সম্মান, আমাদের ইজ্জত, আমাদের সবকিছু আমরা এখন পাচ্ছি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, মাননীয় প্রধানমন্ত্রীর একটা অনুরোধে কয়েক ঘন্টা যুদ্ধ বিরতি করে চলে যাও ভারতীয় টাকা, এবং সেখানে পাকিস্তান, চীনের মতো রাষ্ট্র ইন্ডিয়ান যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এটা দেখিয়ে বলছে আমিও ইন্ডিয়ান, আমিও ইন্ডিয়ান, কি ভারত মাতার নাম নিয়ে, মোদি নাম নিয়ে পাকিস্তানের ছেলে মেয়ে, চায়নার ছেলে মেয়ে, আমার বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে ইউক্রেন থেকে বেরিয়ে যাচ্ছে। এটা কোন সম্মান না আমাদের? আর তার জন্যই আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। আমাদের পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে আজকে দেশের অর্থনীতি এত দ্রুত এগিয়ে যাওয়ার পেছনে কারণ কি? মোদিজি যে কাজটা করেছেন, যে কোনো উন্নতি করতে গেলে তার পরিকাঠামো প্রথম দরকার। পরিকাঠামো কি? আমার আইন কানুন থেকে শুরু করেছে। ইংরেজ আমলে অনেক আইন কানুন আছে, হাজার আইন আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য, দেশ চালানোর জন্য মোদি যে কাজটা করেছেন, প্রথম পুরানো আইন যেগুলি ব্যবসা বাণিজ্যের জন্য সময় নেয়, শুধু শুধু হয়রানির শিকার হতে হয়, এরকম অনেক আইন কানুন তিনি আনতে দিয়েছেন, যেটা আমার ব্যবসা বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে সহায়তা করেছে। তার জন্য এটা সম্ভব হয়েছে। তার মধ্যে একটা উনি ভালোভাবে বলেছেন জিএসটি, জি ফর গুডস, পণ্য, এন্ড সার্ভিসেস ট্যাক্স। আমরা এই যে জিনিসপত্র ব্যবসা বাণিজ্যের জন্য আইন কানুন, আপনারা আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আগে আমরা তো বলি, যেমন আমাদের বিজেপি পার্টি আমরা সবসময় বলি একটা রাষ্ট্রে একটাই নিয়ম থাকতে হবে, এক দেশ, এক মিশন, এক বিধান, এক প্রধান থাকতে হবে। আমরা বলি কাশ্মীর তার জন্য 370 ধারা আমরা তুলে দিয়েছি। আমরা শুধু কাশ্মীরের 370 ধারা তুলে এক বিধান, এক মিশন, এক প্রধান এই ব্যবস্থা লাগু করিনি। এক দেশের জন্য একটা রেশন কার্ড, এক দেশের জন্য একটা আইন, সেই জিএসটি হচ্ছে। দিল্লিতে আগে কি করতাম আমরা, মহারাষ্ট্র থেকে আলু পেঁয়াজ আনা হলো, মহারাষ্ট্র সরকার আলাদা ট্যাক্স নিত, রুট ট্যাক্স, বিভিন্ন ট্যাক্স, হাজারো ট্যাক্স তার মধ্যে লাগানো হতো। গুয়াহাটি আস্তে আস্তে, গুয়াহাটি আসাম সরকার আরো ট্যাক্স নিতেন, পশ্চিমবঙ্গ সরকার, কারণ আমাদের মাল গাড়ি নিয়ে আসতে আসতে না। ত্রিপুরায় আস্তে আস্তে, ত্রিপুরাতে চড়াই বাড়িতে তুলে ত্রিপুরার সরকারের আইন, সেখানে আলাদা ট্যাক্স। একজন ব্যবসায়ীকে আমাদের কত দিতে হতো আপনারা হিসাব করে যদি দেখেন। আজকে মুম্বাইয়ে একটা কোনো কিছু কিনলে সেখানে যা দেওয়ার পরে আপনার ত্রিপুরা রাজ্যে আসার পরে আপনি বিক্রি করতে পারছেন। আর জিএসটি নিয়ে বিরোধীদের যে সমালোচনা, এটা বন্ধ হয়ে গেছে, তারা এখন তার প্রশংসা করতে শুরু করেছে। কারণ জিএসটি থেকে এমন ভাবে নিয়ম কানুনের জন্য দেশের লাভ হচ্ছে, এটা এখন সমালোচকরাও বুঝতে পেরে এখন আর সমালোচনা করে না। কেউ কেউ, আমি নাম নেব না, নোবেল পুরস্কার জয়ী অনেক অর্থনীতিবিদ আমেরিকায় বসে, ইংল্যান্ডে বসে মোদিজির সমালোচনা করেছিলেন, আমি নাম নেব না। আজকে তারা কোথায়? প্রশংসা তো করতে পারে না, কারণ সমালোচনা করেছিলেন, একটা লজ্জায় চোখ হয়ে বসে আছে। আজকে যে জিএসটি, তার যে কাউন্সিল আপনারা দেখছেন 90% কন্ট্রোল করে কোন জিনিসের দাম কত হবে, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা সেখানে প্রতিনিধি হিসাবে যায়, রাজ্যের প্রতিনিধি মাধ্যমে সেখানে ঠিক হয়। আগামীকাল
জিএসটি কাউন্সিল যদি মনে করে আমি যে হয় যখন করি সেখানে 20% জিএসটি লাগানো হবে, তাহলে সেটা হবে। কারণ সব রাজ্যে বিজেপি শাসন করে না, বিরোধী মুখ্যমন্ত্রীও আছে, তারা সকলে মিলে এক বাক্যে সবাই একমত হয়ে যেটা নিয়ম করে সেটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সেটাই আমাদের দেশের নিয়ম। তো সবকা বিকাশের চিন্তাধারায় এটা তিনি লাগু করেছেন। জিএসটির ফলে এখন ট্যাক্স যারা মানে দিই, আমরা কিভাবে দেই? আমরা আগে যদি বলতো কেউ ওষুধ খাওয়ার জন্য তোমাকে 5% দিতে হবে, ডাইরেক্ট যখন বলা হতো তখন বলবে কি, আর এই ওষুধ খাওয়ার জন্য যেখানে জীবন বাঁচানো দরকার, বিনামূল্যে দেওয়া দরকার, সেখানে টাকা নিচ্ছে ট্যাক্স সরকার, এই সরকার ভালো না, মোদী সরকার দেখো গরিব মানুষকে মারার জন্য। যদি আমরা বিভিন্ন ওষুধপত্র বিভিন্ন প্রায় হাজার হাজার কেন্দ্র খুলে আমরা কম দামে ওষুধ দিচ্ছি, কিন্তু ডাইরেক্ট যখন দিতে হয় তখন আলাদা জিনিস, আর অন্যভাবে দিলে সেটা। তো আমি জিনিস কিনলাম সেখানে আমি দিলাম, আমার কিনলে আমি দেবো না। জিএসটি করে এখন যেভাবে আমাদের অর্থনীতি চাঙ্গা হয়েছে, আমাদের অর্থনীতি চাঙ্গা হওয়ার পেছনে একটা কারণ আইন হয়ে গেল। আমি আর সেই পথে যাবো না, কারণ ব্যাখ্যা করলে অনেক সময় লাগে। এখন আমার ইনফ্রাস্ট্রাকচার কি দরকার? পরিকাঠামো। আমার দেশের মধ্যে বাণিজ্য চলতে গেলে, ব্যবসা বাণিজ্য হতে গেলে আমার রাস্তা, যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ এগুলিও দরকার, শান্তি, নিরাপত্তা, পিস কিপিং। যেটা পাকিস্তানের গুলি সবসময় যদি চলতো, কাশ্মীরে আসলে ব্যবসা বাণিজ্য, হোটেল, আমি নিজেও 12 দিন ছিলাম আপনাদের আশীর্বাদে এমপি হওয়ার পরে। কারণ আমরা যে বিভিন্ন শ্রেণীর কমিটি 370 ধারা তোলার পরে প্রধানমন্ত্রী বলেছিলেন, যাও তোমরা তো দেশের প্রতিনিধিত্ব করো, আর এই শ্রেণীর কমিটিতে 30 জন রাজ্য মানে সদস্য মোটে একটা কমিটিতে 30 জন সদস্য নিয়ে হয় আমাদের। রাজ্যসভা থেকে 10 জন, লোকসভা থেকে 20 জন। এখানে কংগ্রেসের থাকবে, বিরোধী দল থাকবে, আমার শাসক দলের থাকবে, সমস্ত এমপিরা 30 জন মিলে একটা শ্রেণীর কমিটি। এই কমিটিকে তিনি বলেছেন আপনারা যান কাশ্মীরে, যেহেতু সর্বদলীয় সেখানে প্রতিনিধিত্ব হয়। তো আমরা এরকমই একটা সফরে আমি গিয়েছিলাম, বুদিপাত্রা মানে একটা গ্রাম, পাকিস্তান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। আর্মি অফিসার বারবার বলছিলেন স্যার আধা কিলোমিটার মানে বর্ডারের দিকে যাওয়া আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় গুলি করতে পারে। সেখানে গিয়ে আমার যা অভিজ্ঞতা হলো, কোনোদিন মহিলাদের তো স্বাধীনতা ছিল না সেখানে। আমি শুধু মুসলিম মহিলাদের কথা বলবো না, কারণ 90% সেখানে 3টা এরিয়াতে 3 রকম। জম্মু কাশ্মীর পুরা আমি ঘুরেছি, শুধু লেহ লাদাখে 87% জনজাতি এবং তারা বুদ্ধিস্ট। আর যদি আমি নিচের দিকে আসি, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান 3 সম্প্রদায় রয়েছে, সেখানে তার কাজ। একদম উপরে জম্মু কাশ্মীর যেটা একদম, সেখানে 90% মুসলিম। এই এলাকা হচ্ছে এমন একটা জায়গা, মহিলা নাগরিকত্বের কোনো কিছু ব্যবস্থা ছিল না, কলেজ ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না, শুধু ওই সমস্ত আইন কানুনের জন্য 370। আজকে সেখানে আপনারা গেলে বুঝতে পারবেন, এই গত 2 দিন আগেও আমি গত পরশু দিনে আমার বাসে ঘুরেছি। সুধাংশু দাস আমাদের মন্ত্রী, এই জেলার বরগুটি জেলার, তিনি কাশ্মীরে আছেন সরকারি কাজে, উকিল, টিচার, অনেক আমার পরিচিত 5 পরিবার আমার সঙ্গে যোগাযোগ করে কাশ্মীর গেছেন। কেউ বলেছেন যে দাদা তোমার যদি পরিচিত থাকে একে বলো না, আমরা এই জায়গায় যাবো। তো আমার সঙ্গেও অনেকে রেল টিকিট একটু কনফার্মেশন ছিল না, কনফার্ম হয়ে রেল টিকিট বুকিং, তো আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি জানি 5 পরিবার এখনো আছে কাশ্মীরে। তারা বলছে কেউ ফটো দেওয়ার সাথে সাথে, দাদা কাশ্মীর না এলে আমরা কিছু বুঝতাম না, মানে ভারতবর্ষ যে কি। আজকে যে শান্তি আছে বলে সেই কাশ্মীরের মতো জায়গাতে ব্যবসা বাণিজ্য, 5 স্টার হোটেল, আমি কয়েকটা হোটেলে ছিলাম যেহেতু সরকার প্রোগ্রামে গেছে, ছোট ব্যবসায়ী সেখানে যে নৌকা চালায় ডাল লেগে, আমি তাদের সঙ্গে কথা বলেছি, বলেছে साहब हम लोग कभी ऐसा नहीं सोचा कि इतना टूरिस्ट आ जाएंगे, इतना मॉल बढ़ जाएंगे, वही दाल लेके आगे গোলাগুলি হবে। আজকে যে নৌকা আগে 300 টাকায়, এখন অনেক সময় এত টুরিস্ট হয়ে যায়, লাইন ধরে হোটেলে থাকা যাওয়া যায় না। ব্যবসা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে সেখানে। আমার মতন পূর্বাঞ্চলে আমরা যখন দিল্লিতে বিভিন্ন জায়গায় যাই, কাহা সে ত্রিপুরা সে, ত্রিপুরা কাহা হয়,
आज जो वीडियो एक दो बार मैंने ऐसे चले जाए बोलते भैया आपके वहाँ ना इतना उग्रवादियों का एक्टिविटीज है, वहाँ बिजनेस करना, वहाँ जाना बहुत मुश्किल है, आप लोग देखो ना তারা এই যে অশান্তির পরিবেশ ছিল এটাকে বন্ধ করেছেন আমাদের নরেন্দ্র মোদী। তিনি কি উদাহরণ দিলেন? আভ্যন্তরীণ ক্ষেত্রে যে নিরাপত্তা, মাওবাদী উগ্রপন্থী আমার প্রশাসন হয় চুক্তি নামে ক্ষমতা প্রয়োগ মানে বল প্রয়োগ আর্মিদেরকে ক্ষমতা দিয়ে বিভিন্ন আইনের মাধ্যমে করা হাতে আজকে পরিবেশ শান্তি। আর এটা কি ইনফ্রাস্ট্রাকচার, রোড, যোগাযোগ ব্যবস্থা, ট্রেন সার্ভিস, গাড়ির সার্ভিস, বিভিন্ন যে এইগুলিকে তিনি নজর দিয়ে সরকারকে কাজ করতে বলেছে। আমরা অনেক সময় বলি বুলেট ট্রেন কি দরকার, গরিব দেশ। আমি বলবো আপনাদেরকে, যেহেতু আমার এখন সৌভাগ্য হয়েছে বিভিন্ন জায়গায় যাওয়া, হায়দ্রাবাদ থেকে 300 কিলোমিটার ভিতরে একটা গ্রামে গেছিলাম পার্টির কাজে। আমার মনে হয়নি আমি একটা গ্রামে ছিলাম। সব জায়গায় ডাবল লেন, ফোর লেন। হায়দ্রাবাদ আমার সেই মুম্বাই হোক, বেঙ্গালুরু রাস্তা 8 লেন 6 লেন কল্পনা করতে পারি না। আমি যে গাড়িতে ছিলাম 140 কিলোমিটার বেগে গাড়ি চলছিল, ইনোভা গাড়ি, যে গাড়ি এখনো আমি এখানে চলি। আমরা এখানে 80-90 কিলোমিটার দিলে বলতে হয় আরে পাইলটকে, আরে ভাই এত গাড়ি স্পিড কেন চালাও? 140 ডিগ্রি আমার বিশ্বাস হয়নি, আমার এত গাড়ি স্পিডে চলছিল। আমি হঠাৎ দেখলাম, জিজ্ঞেস করলাম কত চলছে। এটা কার জন্য? নরেন্দ্র মোদী। 2014 অব্দি দেশে হাইওয়ে কিলোমিটারে যদি আমি বলি, আমার কাছে সব তথ্য আছে, আমি যদি বলি এটা প্রায় 56 না কত পেয়েছি বলতে পারি, আমি না দেখে বলছি। 92,000 অ্যারাউন্ড 92,000 কিলোমিটার ছিল ন্যাশনাল হাইওয়ে আমাদের দেশে 2014 অব্দি। 2014 অব্দি এখানে আমার অটো মেহের বাস ভাইয়ের শাসন ছিল। এই অটো মেহের বাস ভাই ছিলেন ভারতমালা প্রজেক্টের তিনি স্রষ্টা। তিনি চিন্তা করেছিলেন ভারতকে যুদ্ধে হলে আমি ওনাকে বাদ দিয়েছি। 2014 অব্দি 92,000 কিলোমিটার ছিল আমাদের ন্যাশনাল হাইওয়ে পরিমাণ। শুধু 9 বছরে 2014 থেকে আজকে 53,000 কিলোমিটার তিনি করেছেন। 9 বছরে 53,000 কিলোমিটার, আর 62 বছরে 92,000 কিলোমিটার। হাওয়াই চপ্পল পরে মানুষের সাথে হেলিকপ্টারে চড়তে পারেন, কলকাতায় যেতে পারেন, বেঙ্গালুরু যেতে পারেন, ব্যবসার জন্য হোক, চিকিৎসার জন্য হোক, পড়াশোনা করার জন্য হোক, ছেলেকে দেখার জন্য, মা বাবা যাবেন বয়স্ক, হাওয়াই চপ্পল পরা। এয়ারপোর্টের কথা, স্বাধীনতার পরে 65 বছরে সেখানেও অটল বিহারী করেছেন একদিকে হয়তোবা আমরা সেই হিসাবে দেইনি এখানে। 2014 থেকে আজ পর্যন্ত এবং তার আগে 2014 অবধি ছিল 14টা আর 74টা এয়ারপোর্ট পুরো দেশে 74। 9 বছরে আবার 74টা, কোনটা ডাবল না? 9 বছরে যদি 74 হয় আর 65 বছরে 74, এই নরেন্দ্র মোদীকে আমরা বলবো না কাজ করেছে? কাজ করেছে বলবো তো আমরা। আমরা বলি প্রধানমন্ত্রী আবাস যোজনা তো এখন কেউ গুরুত্বই দেয় না, এত বড় যেতে শুরু করলাম আমরা তো মোদী বোকা বলি আমরা। আমি বরগুকে একটা প্রত্যন্ত রিয়াদ গ্রামে ছিলাম, আমাদের পার্টির সাধারণ একটা কর্মসূচিতে। সেখানে যিনি আমাদের মন্ডল সভাপতি তিনি বলছিলেন যে 2জন বয়স্ক লোক নাকি চালের বস্তা মাথায় করে বাজার থেকে ফিরছিলেন এবং নিজেরা আলোচনা করছিলেন মোদির মতো বোকা আসলে কেউ নাই। কেন জানে আমরা সিপিএম করে আমরা বিরোধী দল, তারপরেও 2 বছর কাল বিনামূল্যে দিয়ে রাখা, গড় দিল, লেট্রিন, টয়লেট, গ্যাস, আমরা তো সব পাইছি। মোদি বোকা না নেই। আপনারা চিন্তা করুন, পাওয়ার পরে সুবিধাভোগীরা এই কথা বলে, তারপরে মোদি বোকামির কাজ করে। তার জন্য আমাদের একবার চিন্তা করার দরকার নেই, ভাবা দরকার নেই। যে লোকটা ছোটবেলা থেকে শুনেছেন, ওনার মাকে দেখেছেন যে রান্না করতে গিয়ে কি অসুবিধা, কারণ ওনার বাবা চাইল্ড লেবার করতেন, গ্যাসের সিলিন্ডার ছিল না, ভালো হয়তো বা কিছু ব্যবস্থা ছিল না, তার কারণে মাকে দেখেছেন তিনি
চোখের জল ফেলতে। তার জন্য বলেছেন আমি মহিলা মেয়েদের জন্য কিছু করবো। ঘরের ঘরের মানে ঘর মহিলার নামে আমার গ্যাস মহিলার নামে, সব মহিলার নামে। মাকে শ্রদ্ধা, মহিলা এই সমাজকে জানানোর জন্য সম্মান। আর উনি বোকা হয়ে যাবে। তিনি এই যে গৃহ নির্মাণ থেকে শুরু করে, আপনারা চিন্তা করুন ব্যবসায়ীরা, আপনার দোকান থেকে যারা রদের ব্যবসা করেন, যারা সিমেন্টের ব্যবসা করেন, যারা ইটের ব্যবসা করেন, আমার মনে যে ওই সিজন আমার এক লক্ষ 20,000 না নতুন করে খেয়েছেন ত্রিপুরা রাজ্যের জন্য করেছেন। আমাদের এই যে ব্যবসায়ী যে মহল, ব্যবসার যে মহলটা তৈরি হলো, এই সিমেন্ট বালু শ্রমিক, এটা কার জন্য? প্রায় 12 কোটি 11 কোটি 50 লক্ষ, প্রায় 60 লক্ষ মানুষকে ঘর আরো নতুন করে সেকশন, এটা যুগ হয়নি। তা আপনাদের দোকান থেকে সিমেন্ট বিক্রি হবে না? পরিবেশটা তিনি তৈরি করেছেন চিকিৎসার জন্য। আর আমার বক্তব্য বলছিলেন, আমি নোট করে রেখে সবটা আলোচনা করলাম নাকি পর্যটক। আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, এই কিছুদিন আগে পার্লামেন্ট আমার অধিবেশন চলছিল 22 দীক্ষা পত্রী। তার শেষে আমি আসলাম দিল্লি থেকে আগরতলা। ফ্লাইটে যখন উঠলাম, আমার সিটে আরো দুজন, একজন বয়স্ক লোক, উনি এবং ওনার বিশেষ। তো আমার চেহারা দেখে আমাকে বলছে তুমি আগরতলা যা রে বয়স্ক লোক, আমার তুমি তুমি আমি কিছু হ্যাঁ আচ্ছা দেখতে যা রে ইয়া এসে। তখন আমি উত্তরে বললাম না না मैं त्रिपुरा से ही हूं। तो एयरपोर्ट আমাকে বলে अच्छे से आप त्रिपुरा से हो। त्रिपुरा में फास्ट टाइम जा रहा हूं और भी है कुछ কথা। আমি বললাম ওকে আপনারা কোন জায়গা থেকে কেন যাচ্ছেন? বলছে हम लोग पुणे से हैं, त्रिपुरा देखने जा रहा हूं। সার্ভিসে ছিলাম, রিটায়ারমেন্টে আসার পরে এখন একটু নর্থ ইস্ট আমরা ঘুরতে চাই, তো শুরুয়াত त्रिपुरा से कर रहा हूं। तो আমি জিজ্ঞেস করলাম আপনি कहां जाएंगे? आप তো কে জানি গাইড করলো, শুধু আগরতলা শহরের মধ্যে 1.5 দিনের প্রোগ্রাম রেখে দিল। আমি আমার মনের মতো হয়, আমি বললাম देखिए साहब आप एक काम कीजिए, मातावाड़ी में जरूर जाइएगा। राष्ट्रपति जी से लेके प्रधानमंत्री जो भी आते हैं पूजा वहीं से शुरू करते हैं। आप कितना बजे आज क्या प्रोग्राम है? तो बोलो टुलू टावरे থাকবো আমরা এখন যে সময় 3-4টার মধ্যে আমাদের সব কাজ রেস্ট করব বলে আমি পরামর্শ দিলাম। मैं आपको ये कर सकता हूं अगर आप जाएंगे तो এখান থেকে গাড়ি নিয়ে 4টার সময় উদয়পুরে 5টায় পৌঁছবেন, 5:30 6টায় আরতি হয়, সেটা দেখবেন। পূজা পার্বণ করার পরে আপনারা 6টায় রওনা দিলে 7টায় ঠিক আপনার হোটেল में आराम रेस्ट कर सकते हो। नेक्स्ट डे 10টা থেকে তাজপুর ঢুকতে হবে। তখন আমাকে জিজ্ঞেস করলেন আর কি করতে হইবে बताओ। শেষে আমার পুলিশে পাওয়ার পরে পুরো তথ্য আমার পুরো 2 ঘন্টা আলোচনা করতে হলো। এবং তাদের মুখে যে আলোচনা আমি শুনলাম, আমাকে বলো आप एमपी क्यों नहीं बताया करें? আমি তখন উত্তরে বললাম আমি কেমন করে যেতে নেই क्यों मैं ये तो बता नहीं सकता। তো এর প্রশংসা করার এমপি জানার পরে আমি বললাম আমার দিল মানে জেতার জন্য আমার প্রশংসা করছে না, সত্যিকারের কিছু শুনেছেন। तो देखो भैया अगर ये होता क्यों हम लोग आते? यहाँ पीसफुल स्टेट है, हम लोग सुना बहुत कुछ काम हो रहा है, देखने के लिए आया है। অর্থাৎ এই যে শান্তি যদি না থাকতো, উগ্রপন্থীর কথা যদি শুনতো টুরিস্ট, আমিও বিভিন্ন জায়গায় এই যে G20 নরেন্দ্র মোদী চিন্তাধারা, G20 কেন আজকে আগরতলা শহরে আমরা অবস্থান করলাম তার ব্যাখ্যা আমাদের সঙ্গে প্রথম আলোচনা করেছিলেন প্রধানমন্ত্রী। প্রত্যেক মঙ্গলবার পার্লামেন্ট সেশন চলাকালীন পার্লামেন্টারি কমিটির বৈঠক হয় 9:30টায়। আর এমন নির্দেশ তিনি দেন, দেখো ভাইয়া 9:30 मतलब 9:30 তিনি নিজেই 27-28 বলে ঢুকে যান। তো আমাদেরকে বলা হয় 15 মিনিট আগে তোমাদের সিটটা নিয়ে নাও, করতে হয়। তিনি ব্যাখ্যা করেন, দেখো আমি G20 আমাদের অনেক বছর পরে 20টা উন্নত যে রাষ্ট্র তার যে গ্রুপ, তার যে একটা কমিটি বা গ্রুপ, তার প্রেসিডেন্সি এখন ভারতের হাতে। আরো অনেক
মানে দেশকে আমন্ত্রণ করেছেন আমাদের দেশে ওই G20 বাদেও প্রায় 30-32টা রাষ্ট্রের লোক আসবে। আমরা ভারতীয়রা ভারতবর্ষকে কিভাবে তুলে ধরতে পারি না? সবার সাজেশন অনেক কিছু, অনেকে বলতে শুরু করলো সিনিয়ররা, তিনি থামিয়ে বলেন বলেন আমাদের ভারতবর্ষের যে বিশ্ব সংস্কৃতি ইউনিটি ইন ডাইভার্সিটি, অনেক বৈচিত্র্যময় আমাদের সংস্কৃতি, খাওয়া দাওয়া, পোশাক পরিচয়, কিন্তু আমরা ভারতীয়, এই যে ফিলিংসটাকে তুলে ধরতে। তাহলে কি করবেন? সমস্ত ছোট বড় যে রাজ্য আমাদের সব রাজধানীতে একটা করে প্রোগ্রাম করতে হবে। আমি মুখ্যমন্ত্রীদেরকেও দেখে আমি বলবো তার জন্য আগরতলা শহর, সিকিমের গ্যাংটক শহরও আছে ছোট রাজ্য, গুয়াহাটিতেও একটা জেলাকে বাছাই করা হয়েছে বড় রাজ্য বলে। এরকম প্রায় 60টা আমাদের বিভিন্ন শহরে বলেছেন ট্যুরিজম স্পট দেখাতে হবে, কালচারাল প্রোগ্রাম দেখাতে হবে। তাহলে কি হবে? ত্রিপুরা কেমন একটা বোঝা যাবে, আর একটা এখানকার কালচার কেমন বোঝা যাবে, আমাদের চিন্তাধারা, খাওয়া দাওয়া, বিভিন্ন যে ইয়েগুলি একটা কালচারাল প্রোগ্রামের মাধ্যমে পেয়ে যাবে। এবং বলেছেন খাওয়া দাওয়ার ব্যাপারে তিনি বলেছেন কি কোথাও চাল হবে, কোথাও রুটি হবে ভাইয়া, লেকিন এই যে আমরা শস্য দানা বিভিন্ন ডাল বা বিভিন্ন ধরনের যেগুলিকে মিলেনিয়াম ঘোষণা দেওয়ার জন্য তিনি বলেছেন আপনার ওইখানে মটর আছে না, সিম আছে, এইগুলি সমস্ত কিছু আইটেম নিতে হবে, মাছ মাংস কম দিলেও চলবে। ওনার আরেকটা চিন্তা, আগামী দিনে কৃষকদের ডাবল ইনকাম, ব্যবসায়ীরা আমার দেশের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে হবে, কৃষককে লাভ দিতে হবে, ব্যবসায়ীদের লাভ দিতে হবে, তাহলে আমাদের ইন্ডিয়াতে বিদেশের টাকা আসবে। আমাদের এখানে এখন বিভিন্ন আইটেমের ডালের কত প্রকার, আমার থেকে আপনারা জানেন, কৃষক পরিবার থেকে আছে অনেক। এইটাকে এখন প্রধানমন্ত্রী চাইছেন যোগা দিবস, আমরা যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সম্মান আমরা পেলাম। এখন আমাদের সাধু সন্ন্যাসীরা যারা এই জিম করে, ব্যায়াম চর্চা, তারা এখন বিদেশে যায় শেখানোর জন্য ইনস্ট্রাক্টর হিসাবে, বিদেশে গিয়ে ইনকাম করছেন, এখন কর্মসংস্থান করছে আমাদের। তিনি এখন ভাবছেন আমার ডাল, আমার পণ্য এগুলি বিদেশে গিয়ে করে তাদেরকে খাওয়াবো, তাদের মধ্যে হেভি অভ্যাস হওয়ার পরে তারা শুধু ভারতীয় খাবারে খাবে। তার জন্য এখানে এই যে আমরা এটাকে কৃষিকাজের বেলায় আমরা বলি উইদাউট ফার্টিলাইজার, যেটা বায়ো ইয়ে করবো না, জৈব ইয়ে, হ্যাঁ। তো সার প্রয়োগ না করে যেমন আমাদের সিকিম, এটাতে সব থেকে দেশের মধ্যে অগ্রণী সুন্দর ওয়াটার বলে গেল, এটা না ওই পদ্ধতি, চাষের পদ্ধতিকে বলে বায়ো অর্গানিক ওয়েতে, সেটা থ্যাংক ইউ। অর্থাৎ কি রাসায়নিক সার ব্যবহার না করলে বিদেশে আমেরিকা, ইউরোপ তারা খাদ্যের যে গুণগত মান নিয়ে খুব সচেতন। আমার দিল্লিতে এক দুজন বন্ধু আছে এবং বিহার থেকে একজন এমপি আছে, তিনি জিম করেন, একদম মডেলিং করেন, বিহারের তিনি এনভায়রনমেন্ট। তো একদিন গোয়াতে গিয়ে আমরা তো মাছ মাংস খাচ্ছিলাম, ওই বাবু ফল আর জুস খাচ্ছিলাম। আমি বললাম भैया उसने ले रहे हो, तो बोलते भैया इसमें जितना प्रोटीन है इतना ये सब হিসাব দিচ্ছিল। আমি বললাম তুমি এত কি করে, আমার ইনস্ট্রাক্টর আমাকে বলে তাতে এত আছে এত আছে। তো বিদেশিরা সচেতন, কোন জায়গায় খেলে ফ্যাট হয়, মোটা হবে, ইয়ে হবে। তো এখন আমাদের যে দেশে যে উৎপাদিত এইগুলির চাহিদা বিদেশে প্রচুর। মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন আমার দেশের পণ্য আগামীতে যাতে বিদেশ বাজার দখল করে নাম্বার ওয়ানে যেতে গেলে এটা দরকার। বাণিজ্যের মহল তৈরির জন্য তিনি কিন্তু আর একটা প্রসেস শুরু করেছেন, যেটা আগামী দিনে আমরা পাবো। তো এইভাবে উনি যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের কথা আমি বলছিলাম, যে তিনি সেটা মহল তৈরি করে দেওয়াতে কিন্তু আমাদের রাষ্ট্রে এখন এমন আছে। এখন দেশের জন্য আরো যে বিভিন্ন কাজ তিনি করেছেন, আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের ত্রিপুরা রাজ্য কত লাভবান আমরা হয়েছি, আপনারা একটু চিন্তা করেন। আনারস উত্তর ত্রিপুরায় আগর, আমার জেলা সভাধিপতি প্রায় সময় আমাকে বলেন আমরা আগরকে এই জায়গায়
ডিসিশনটাকে নিতে হবে। আমার আসামের একজন এমপি আছেন, আমি নাম বলবো না, উনি এখান থেকে আগর নিয়ে বিদেশে রপ্তানি করে সেন্ট বানিয়ে দিলেন কোটি কোটি। আমরা জানি না উত্তরপাড়ার মানুষ। এখন আমাদের সরকার অনুকূল পরিবেশ তৈরি করে আগামী দিনে হবে লাভবান হবে। হোটেল ইউনিভার্সিটির মধ্যে এখানে গতকাল কেন্দ্রের মন্ত্রী আমার সঙ্গে ছিলেন দলাই জেলায় রাজীব চন্দ্রশেখরজি। তিনি যে স্কিল এবং কয়েকটা দপ্তরের মন্ত্রী কথা হচ্ছিল আমার মেডিকেল কলেজ দিয়ে এই এলাকার বিভিন্ন ব্যবসা বাণিজ্য দিয়ে, তিনি কিছু কথা দিয়ে গেছেন। এটা না হওয়া পর্যন্ত আমি খোলাসা করবো না, না হলে আপনারা দেবেন আমাকে। এমপিও বলেছিল চেষ্টা করছি আমরা যাতে এখান থেকে আজকে আনারসের মতো কাঁঠালের মতো পণ্যগুলি বিদেশের বাজারে, লেবু, আগামী দিনে লঙ্কা, কাঁচা লঙ্কা, আরো নানান কেউ না কেউ ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী কিন্তু লাভবান হবে। কৃষক যে ট্রেন চালু করা, আমি নিজেও গত বছর আমি প্রায় 27 জন মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ভবনে আমি একটা কাঁঠাল, 5-6টা আনারস, 2-3 আলু লেবু এভাবে আমি পাঠিয়েছিলাম। তো যে সমস্ত মন্ত্রীরা আমার সঙ্গে ব্যক্তিগত ইতিমধ্যে পরিচয় বা একবার দেখা, আমাকে প্রায় সময় বলে भैया हम लोग जो काम शुरू किया ना, সেই বিপ্লব দল থেকে শুরু করে বর্তমান অনেক সভা এবং আমরা সবাই এটা করছি। কেন আমার এখানে কি হচ্ছে সেটা যখন দেখানো, তাদের মুখে বলানো, এবং তাহলে পরে আমার এখানকার কৃষকদের লাভ। আমি দেখেছি আমার অরুণাচলে একটা ভালো ফসল হয়, সেটা হচ্ছে কিউই। আমরা নিউজিল্যান্ডের কিউই ওয়ার্ল্ড ফেমাস আমরা জানতাম। ক্যান্সার রোগী আরো বিভিন্ন সুগার টুগার ইত্যাদিটাকে কন্ট্রোল করতে এটা খুব তার গুণ অনেক বেশি। এই কিউই দিয়ে রাজনীতি আমরা অরুণাচলের মুখ্যমন্ত্রীকে দেখেছি, আমাকেও পাঠিয়েছেন, চিঠি একটা লিখেছেন, অনারেবল এমপি সাহেব আমার রাজ্যের কিউই আপনার জন্য পাঠালাম, পাওয়ার পরে আপনার মতামত দিলেন, খুশি হব। তো নিচে ভালোই প্রশংসা করতে হলো আমাদের। তো এখন আমরা নর্থ ইস্টে আমরা এমপিরা, মুখ্যমন্ত্রীরা আমার রাজ্যে দিয়ে করাতে গেছি এই জায়গায়, সেটাকে সুযোগ দিচ্ছেন, সেটাকে আরো সহযোগিতা করছেন আমাদের কেন্দ্রীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী। এই জন্য কিষাণ ট্রেন দাবি করে কিষাণ ট্রেন পাঠিয়ে দেন। আমি এই যে আনারস কাঁঠাল নিয়ে গেলাম, আমি দেখেছি ফ্লাইটে করে নিতে গেলে যে পণ্য বাজে পরিমাণে আমার গত বছর 4,500 টাকা খুঁজেছিল আমাকে, আমি সেটা আরেকটা না 2200 টাকা আমি পাঠাবো, অর্ধেকই কম। তখন আমি বুঝলাম আচ্ছা আমার কিষাণ ট্রেনের এই লাভ কৃষকরা যে পণ্য বাইরে পাঠাতে এটা বিভিন্ন ট্রেন চালু হয়, এই যে মহলটা ইনফ্রাস্ট্রাকচার, ইউনিভার্সিটি সংখ্যা যদি বলি আমরা পুরো দেশের মধ্যে, লাদাখে গিয়ে আমরা অবাক হলাম, জামিয়া সেখানকার যে এমপি আপনার বয়সের প্রায় কাছাকাছি। তো আমি ওকে জিজ্ঞেস করলাম पढ़ाई करते थे, कारण वो আমাকে বলছিল 370 हाफे के बाद ये हो गया, ये हो रहा। तो আমি জিজ্ঞেস করলাম আগে আপনি পড়াশোনা শুরু করলেন? बोलो मैं तो यहाँ से करीब 500 किलोमीटर दूर, माने गुवाहाटी उधर 500 किलोमीटर का কথা আমাদের এখানে। তো 500 किलोमीटर दूरे আমরা মানে কাশ্মীরে গিয়ে পড়াশোনা করতাম। আর अभी देखो 2 साल में एक मेडिकल कॉलेज, एक जनरल कॉलेज, एक नर्सिंग कॉलेज, 3 कॉलेज 2 साल में दे दिया मैंने। আমাদের ত্রিপুরা রাজ্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়, ফরেন্সিক বিশ্ববিদ্যালয়, ডেন্টাল কলেজ, আরো এখন ধলাই জেলাতে আরেকটা কলেজ আছে, চিন্তা ভাবনা করছি। তো এইটা কি হচ্ছে, বাজার মাথা ইন্ডাস্ট্রি, ত্রিপুরা রাজ্যে একটা ইন্ডাস্ট্রি আছে এখন বুঝনগরে, এই বাস থেকে টাইলস বানিয়ে তারা বিক্রি করছে। সব থেকে গর্ব আমি বুদ্ধি যখন মাননীয় প্রধানমন্ত্রী নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করলেন এবং বললেন আমাদের এখানকার ভোক্তারা রাজস্থানের পাথর, উত্তরপ্রদেশের নকশা যে কার্পেট, ত্রিপুরা বেম্বুতে তৈরি টাইলস আমরা এখানে ব্যবহার করলাম। এই কথা যখন বলল গর্ববোধ এই জন্য
একটু বেশি করে। আমি একবার কথা বলার সময় নীতিন গডকরির সঙ্গে, আমাদের এখানে একটা বিপিন সেতু আছে আমার বাসায়, এই বিপিন সেতু নিয়ে ওনার সঙ্গে দেখা করেছিলাম। বাসের কিছু জিনিস আমি ওনাকে দিতে গিয়ে একটা কলম বাসে ওটাও দিয়েছিলাম, তিনি ওই কলম দিয়ে আমাকে সেন্সার দিয়ে টাকাও সেন্সার করেছিলেন। আমি তখন অনুরোধ करना भाई साहब, मैंने सुना बिहार जो हाईकोर्ट है, उसी हाईकोर्ट में एक कमरा त्रिपुरा से बनाया हुआ टाइल से बनाया गया है। आप तो सीनियर लीडर हो, आप अगर मोदी जी को किसी को अगर आप बोलेंगे तो वो मोथा इंडस्ट्री का जो टाइल्स है वो गुहा में लगा सकता है। কোথায় পাবো? আর একজন মৌখিকভাবে স্পিকারকে আমি বলেছিলাম, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, হয়তো প্রাক্তন এবং বর্তমানে বলেছেন। সেই দিন যেদিন আমি ত্রিপুরার শুনলাম, মানে পার্লামেন্ট উদ্বোধনের আগে শুনেছি, আবার শুনলাম, সত্যি গর্ব। তাহলে এই যে আমার এখান থেকে এই যে ইন্ডাস্ট্রি তৈরি হয়ে একটা ব্যবসার দিকে এটা কার? ইন্ডাস্ট্রি যদি থেকেও থাকে, মার্কেট যদি দিতে না পারি, আপনারা জানেন যারা এর সঙ্গে যুক্ত, মার্কেট শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এই সাধারণ বাজার না, আমার এখান থেকে ব্যবসা দরকার, বাজার দরকার গুয়াহাটিতে। আগামী দিনে নুমালীগড়, আপনারা নাম শুনেছেন নুমালীগড়, বাস উৎপাদন যারা করেন, এক সময় এখান থেকে এমন বাস নিয়ে যাবেন, নুমালীগড়ে ইথনল ফ্যাক্টরি হচ্ছে, 1000 crore খরচা করে। কি হবে সেখানে? গাড়ি, তেল, বিকল্প পেট্রোল। আমার সামনে নীতিন গডকরি जी কয়েকজন इंडस्ट्रियलिस्ट এবং गाड़ी कंपनी के বলেছিলেন, आप लोग ऐसा करो, पेट्रोल डीजल का विकल्प हो गया है अभी सीएनजी गैस, ऐसा भी दिन आ सकता है, ये भी खत्म हो जा सकता है। आप लोग ऐसा करना, अभी से भी गाड़ी डाल सकता हो, ऐसा कुछ व्यवस्था करो आप लोग। अभी तो सुने हमारे पास আছে জল দিয়ে গাড়ি চালানো হবে, এটা কি কথা? হাইড্রোজেন এমন একটা শক্তি। তো এখন আমাদের গাড়ি কোম্পানিদেরকে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রীর তরফ থেকে, এখন দিল্লিতে আপনারা গেলে দেখবেন ইলেকট্রিক গাড়ি সব চালু হয়ে গেছে, খরচাতে অর্ধেক, পেট্রোল ডিজেলের থেকে অর্ধেক। আগামী দিনে জল দিয়েও বলছে সমুদ্রের পানি কি কমিয়ে দেওয়া। আমাদের রাষ্ট্র, মানে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রিসভা এইসব নিয়ে ভাবেন। আগামীতে এই বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন দিতে গেলে কি করা দরকার? এই সমস্ত স্টাডি, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা, বিজ্ঞানের শেয়ার, এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। তার জন্য আপনাদেরকে আজকে কষ্ট দিচ্ছি আমরা। আমি হয়তো বেশি সময় নিয়ে নিচ্ছি, এক ঘন্টা আমি নিয়ে নিচ্ছি। আমি গরিব, একটা শুরু করেছি, তো বেশি কিছু বলার থাকবে। নীতি আদর্শের বিচার যদি আমরা দেখি, কেউ কংগ্রেস, যখন প্রধানমন্ত্রী হিসেবে কিছু ভালো কাজ করেন, ওনার সহযোগিতা করা, ওনার এই কথাগুলো একটা শেয়ার করা, এটাও আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। অনুরূপ ভালো, ঠিক আছে, ভালো করছে, আরো কিভাবে ভালো করা যায় সেই পরামর্শ আপনারা দেবেন। এখানে আমরা অনেকেই আছি জনপ্রতিনিধি, ম্যাক্সিমাম ওনারা পাশে এসোসিয়েশন বলেও প্রতিনিধি, কারণ আপনাদের প্রতিনিধি ওনাদের মাধ্যমে হয়, এখান থেকে রাজ্য প্রতিনিধি, রাজ্য থেকে ওইখানে। তো এই প্রতিনিধিত্বের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা। এই জন্য আমরা এই ব্যবস্থায় আপনাদের সঙ্গে আজকে মত বিনিময় করছি। আপনারা ভাববেন না যে ধর্মনগরের এবং ত্রিপুরার সামনে বললে, বা বিরোধীদের সামনে বা তাদের সামনে বললে এটা এখানেই থেকে যাবে। আমরা চেষ্টা করব আমাদের মুখ্যমন্ত্রীর নজরে, মুখ্যমন্ত্রীর মাধ্যমে, আমাদের মাধ্যমে আরো কিভাবে করে নেওয়া যায়। এখানে বলছিলেন কিছু টাকার কথা, না কেউ বলেছেন এনডিসির কথা বলেছেন, নর্থ ইস্টার্ন কাউন্সিল ডোনার। আমি ওই কমিটির, কনসালটেটিভ কমিটির আমি মেম্বার। অনেক আলোচনা হয়, অনেক ডিসিশন হয়, আমি মতামত দিয়েছি। যেমন ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমের ডেভেলপমেন্টের জন্য আমি জিটিসি ডিটিসিকে ব্যক্তিগতভাবে আগ্রহ প্রকাশ করেছি। কৈলাস শহরে যদি দ্বিতীয় এয়ারপোর্ট হয়, কৈলাস শহরকেই যাতে করা হয়, এভাবে জরুরি কথা বলেছে। আমার অনুকূলটি যে ট্যুরিজমের যে স্পটটা, একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যাতে নেওয়া। আমার এখানে আরো যে বিভিন্ন ওয়াটারফল বা আমার কাজ করে যে কি বলে সেটাকে জম্বই, সমস্ত বিষয়কে নজরে রেখে সেখানে আমাদের আমরা আলোচনা করেছি প্রায়
500 হোমস্টে করা সরকারিভাবে কিষাণ রেড্ডি সেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন আমাদের মিটিংয়ে। শুধু ত্রিপুরাতে এরকম তিনি চিন্তা ভাবনা করছেন। হোমস্টে মানে গ্রামের মানুষ এমন একটা বাড়ি বানাবেন, 2টা রুম থাকবে, টুরিস্টরা আসলে সেখানে থাকবেন, লোকাল খাবার খাবেন, লোকাল বেশভূষা দেখবেন, করবেন, ফটো তুলবেন, চর্চা করবেন। সেখানে লাইব্রেরি যদি ব্যবস্থা হয় তাহলে আমাদের যারা রিসার্চার যারা করবেন তারা সেগুলি স্টাডি করবেন। আপনার সঙ্গে কালচারাল প্রোগ্রাম যদি আলাই থাকে তাহলে প্রোগ্রামের ব্যবস্থা ইত্যাদি বলে কি হবে, টুরিস্টরা আকর্ষণ তাদের বাড়বে, আকর্ষিত হবে। তো আরো যাতে বাইরের মানুষকে আনতে পারি সেই উদ্যোগ আমরা নিয়েছি। সেখানে অবশ্যই আপনারা লাভবান হবেন। গাড়ির ব্যবসায়ী সুবিধা এলে তো রেল স্টেশনে নামবেন, যাবেন কোথায় হোটেলে, পরের দিন আবার গাড়িতে করে কাউকে গাইড করে বেকার যুবকরা যেখানে যাবেন খাবেন, হোটেল চলবে। তো এরকম একটা আমরা চিন্তা করছি যেটা ব্যবসা বাণিজ্যের জন্য আগামী দিনে আরো দরজা করে যাবে। ডুম্বুর আপনারা জানেন বিকাশ কিন্তু আমাদের একটা প্রোগ্রাম আছে, আমি আগামী 8 তারিখ যাব ডুম্বুরে, পার্টি আমাকে সেখানে দায়িত্ব দিয়েছে। এরকম ডুম্বুর অনুভূতিকে নিয়ে আমাদের সেন্ট্রালের কাছে কোটি কোটি টাকার প্রজেক্ট আমরা জমা দিয়েছি। আশা রাখছি কেন্দ্র একদম মানে না তো করিনি। ইতিমধ্যে আপনারা চিন্তা করেন একটা ব্রিজ হবে আর একটা রাস্তা হয়েছে ডুম্বুরে যাওয়ার জন্য 26 কোটি টাকা। একটা নৌকা হবে, নৌকাতে থাকার জন্য ঘর, হাউসবোট, আমি লাদাখে সেটা দেখেছি। 5 স্টার হোটেলে থাকতে যা খরচা 15,000 টাকা বলেছিল। আমি এবং আরো কয়েকজন এমপি আমরা সব করে দিয়েছিলাম। 4-5 হাজার হলে আমরা নৌকার যে ঘরটা এখানে ঘুমাই, 15,000 টাকা আমরা আর সাহস দেখাইনি। তা খাওয়া আলাদা 5 স্টার হোটেলে একটা এই যে হাউসবোট বানাতে 5 কোটি, 6 কোটি, 10 কোটি, 12 কোটি খরচা হয়। এরকম 6 কোটি না 8 কোটি টাকা রাজ্য সরকার এবারে টাকা দিয়েছে কেন্দ্র থেকে ডুম্বুরে হাউসবোট হবে কয়েকটা নতুনত্ব। তো কাজে এটা হলে কি হবে, হেলিকপ্টার সার্ভিস আমাদের এখানে বিভিন্ন জায়গায়, এটা আপনাদের লাভ হবে। তো এই জন্য আগে বেশি বলবো না, যদি বলি আমি বললাম তো 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা নিয়ে নিলাম, তো আরো 1 ঘন্টা হয়তো আমি বলতে পারবো। আমি নেব না আপনাদের সময়, আপনারা মতামত দেবেন। আমরা মাইক্রোফোন নিয়ে 1-2 জন আপনাদের সঙ্গে যাবো, আপনারা হাত তুললে আমরা যে কোনো একটা লাইন বেছে নেবো, তারপরে নেক্সট এভাবে যাবো। হয়তো বা প্রয়োজনীয় কিছু যদি আপনাদের সাজেশন আপনারা দিলে আমরা খুব খুশি হব। তো আমাকে সময় দেওয়ার জন্য, আমার কথা শোনার জন্য সবাইকে আবারও আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।